আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের 9 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে ভিটামিন বি কমপ্লেক্সভুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস এবং অবজনিত রোগ নিচের টেবিলে দেওয়া হলো। দেখো, থায়ামিন বি1, ভিটামিন বি1, থায়ামিন উৎস কি? কোন কোন ফলে বা সবজিতে এই ভিটামিনটা পাওয়া যায়? থায়ামিনটা পাওয়া যায় ডেকিসাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি। প্রাণিজ উৎসের মাঝে রয়েছে যকৃৎ, ডিম, দুধ, মাছ ইত্যাদি। ঠিক আছে, থায়ামিনের উৎস এগুলো। এখন থায়ামিনের অভাবে কি কি রোগ হয়? দেহে থায়ামিনের চরম অভাবে ভেরি রোগ হয়। দেহে থায়ামিনের চরম অভাবে ভেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানের পড়া খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের প্রশ্নগুলো এই ছোট ছোট টুকিটাকি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করব। যেমন থায়ামিন একটা ভিটামিনের নাম, তারপরে থায়ামিনের উৎস কোনগুলো? এই যে পাইলাম আমরা ডেকেছি চাল, আটা, ডাল, তেল, বীজ, বাদাম, যকৃৎ, টাটকা সবজি এগুলা। তারপরে থায়ামিনের অভাবে কি রোগ হয়? বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়, স্নায়ুর দুর্বলতা দেখা দেয়, মানসিক অবসাদ দেখা দেয়, ক্লান্তি, খাওয়ায় অরুচি দেখা। রাইবোফ্লাভিন ভিটামিন বি2 এর উৎস কি? যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ। এগুলোর ভিতরে এই যে রাইবোফ্লাভিন পাওয়া যায়। এখন এর অভাবে কি কি রোগ হতে পারে? এর অভাবে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা দেখা দেয়, ত্বক খসখসে হয়। ঠিক আছে, তাহলে রাইবোফ্লাভিনের অভাবে কি কি রোগ হয়? ঠোঁটের দুই পাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়। খেয়াল করবে, এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। তারপরে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, যেটাকে বলে ভিটামিন বি5। আবার বলছি, নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বি5, ভিটামিন বি5 এর উৎস কি? মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজি। এগুলোর ভিতরে এই নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডটা পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো এর অভাবে কি রোগ হতে পারে? এর অভাবে যে প্লেগ্রা রোগ হয়। প্লেগ্রা রোগ হয়। প্লেগ্রা রোগের প্রধান উপসর্গ হলো ত্বকে প্রদাহ, ডায়রিয়া ও স্মৃতিভ্রংশ হওয়া। মানে যে মূর্ছা যায় অজ্ঞান এবারে, এটা কথা বলছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন। এর অভাবে কি রোগ হয় আমি আবার বলছি, খেয়াল করো। এর অভাবে প্লেগ্রা রোগ হয়। প্লেগ্রা রোগের প্রধান উপসর্গ হলো ত্বকে প্রদাহ, ডায়রিয়া এবং স্মৃতিভ্রংশ হওয়া। ঠিক আছে, এগুলো বুঝে পড়তে হবে। আবার দেখো, ভিটামিন বি6 পাইরোডক্সিন ভিটামিন বি6 এর উৎস কি? চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ছত্রাক, বৃক্ষ, ডিমের কুসুম। এগুলোর যে উৎস। এর অভাবে খাওয়ায় অরুচি, বমিভাব, অ্যানিমিয়া ও রক্ত স্বল্পতা দেখা দেয়। ঠিক আছে, আবার আসো কোবালামিন বা আয়ানোকোবালামিন ভিটামিন বি12 বা বি12 এর উৎস কি? যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ষ প্রভৃতি। এর অভাবে রক্ত স্বল্পতা রোগ দেখা দেয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। ঠিক আছে, এইগুলো কি আমরা বললাম ভিটামিন বি কমপ্লেক্সের উৎস এবং অবজনিত রোগের টেবিলটা ভালোভাবে দেখলাম। এগুলো থেকে প্রশ্ন বানায় করব। এখন দেখো আমরা ভিটামিন সি। ভিটামিন সি আরেকটা নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। প্রশ্ন আসতে পারে ভিটামিন সি এর আরেকটা নাম কি? ভিটামিন সি কি? ভিটামিন সি এর আরেকটা উৎস হলো কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এটা ভিটামিন সি বলে, এই ভিটামিন সি কে আরেক নামে রাখা হয়, তার নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। খেয়াল রাখবা। টাটকা সবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি পাওয়া যায় ঘিতে। ভিটামিন সি পাওয়ার উৎস নাম বলো? টাটকা শাকসবজি,
এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়, যেমন কি এই যে সবুজ শাকসবজির মধ্যে মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, ফুলকপি, করলা ইত্যাদিতে ভিটামিন সি আছে। খেয়াল করো, ভিটামিন সি যুক্ত কিছু সবজি এবং ফলের কথা এখানে বলা আছে। এগুলো তো মূলত খুবই গুরুত্বপূর্ণ সবজি। ফলের মধ্যে রয়েছে কি আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা প্রভৃতি বা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। শুকনো ফল কোনগুলো? শুকনো ফল যেমন শুকনো ফল ও বীজে এবং টিনজাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না। তাহলে বোঝা গেল কি ভিটামিন সি উৎস হলো কি সবুজ জাতীয় ফলগুলো, শাকসবজিগুলো। ঠিক আছে। ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো, 1 নম্বরে কি বলছে, ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরি করে। 2 নম্বরে শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে সাহায্য করে। 3 নম্বরে দাঁত ও মাড়ি শক্ত করে। 4 নম্বরে স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5 নম্বরে ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে। 6 নম্বরে রোগ প্রতিরোধ করে। ঠিক আছে। পরীক্ষা আসতে পারে যে ভিটামিন সি শরীরে যে সকল কাজ করে এই কাজগুলো কি কি কাজ করে, এই কাজগুলো লিখতে বলতে পারে, কয়েকটি হিংস আকারে লিখতে বলতে পারে। তখন তোমাদেরকে এই যে 6টা হিংস আছে এগুলো লিখে দিলে হবে যে ভিটামিন সি শরীরে কি কাজ করে, এই কাজগুলো করে থাকে। আমরা দেখো ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, এটা প্রশ্ন আছে যে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারবি রোগ হয়। এই যে স্কারবি মানে কোথায় রোগ হয়? এই দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ হয়, যেটাকে আমরা বলি স্কারবি রোগ। স্কারবি আরেকটা নাম কি? দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। এর অভাবে ক অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। তবে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। কিসের কারণে? ভিটামিন সি এর অভাবে। গ দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়। দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। গ নম্বরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। চিন্তা করছো, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। এই ঠান্ডা লাগার মূল কারণ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিন্তু সহজে শরীর থেকে ঠান্ডা ছাড়ানো যায় না। ঠিক আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খেতে হবে, মানে সিযুক্ত শাকসবজি এবং ফল খেতে হবে। দেখো এখানে কাজ আছে। আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম দেহে সেগুলোর অভাব হলে কি কি রোগ দেখা দিতে পারে তার একটা চার্ট প্রস্তুত করো। এই যে আমরা উপরে যে চার্টটা আলোচনা করলাম আজকে, সেই চার্টটা তোমরা রিডিং পরে সেখান থেকে তোমরা এখানে লিখে দিলেই হবে যে কোন ফলের অভাবে, কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। ওই চার্ট থেকে পরে তুমি রিডিং পড়লে ভালোভাবে বুঝলে তুমি লিখতে পারবো। একদম সহজ ভাষা, কিন্তু কঠিন না। এর জন্য আলাদা কোনো পোস্ট বা গাইড ফলো করা লাগবে না। যদি আমরা এই যে প্রশ্নগুলো আছে কাজ, এগুলো আমরা পরবর্তীতে আমরা আবার এই কাজের অনুসারে প্রশ্নের এবং আরও নতুন নতুন প্রশ্নের কমন প্রশ্নের আমরা তোমাদেরকে ভিডিও আকারে উপস্থাপন করবো পর্যায়ক্রমে। হ্যাঁ, তাহলে আমরা পরে দেখো 1.1.5 খনিজ পদার্থ ও পানি। জীবদের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয়। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে। প্রশ্ন আসতে পারে খনিজ পদার্থ দেহের কি গঠনে সাহায্য করে? খনিজ পদার্থ প্রধানত কি কোষ গঠনে সাহায্য করে। কোনটি? খনিজ পদার্থ কোষ গঠনে সাহায্য করে। কোনটি? খনিজ পদার্থ। খেয়াল রাখবা। প্রাণীরা প্রধানত উদ্ভিদ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। তাহলে প্রাণীরা উদ্ভিদ খাদ্য থেকে প্রধানত খনিজ পদার্থ পায়। আমরা শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ ইত্যাদি এবং পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করি। আমরা শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ এবং পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করি। খেয়াল রাখবা। আর প্রাণীরা কি করে? উদ্ভিদ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। আমরা জানি মানুষ আছি, তারা শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, পানীয় জলের মাধ্যমে খনিজ পদার্থের চাহিদা পূরণ করি। খেয়াল রাখবা, বুঝে বুঝে পড়তে হবে, বিজ্ঞান কিন্তু কঠিন সাবজেক্ট। নিচে শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলোর উৎস, পুষ্টিগত গুরুত্ব এবং অবজনিত সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো। দেখো 1 নম্বরে লৌহ, যেটাকে আমরা বলি Fe মানে আয়রন। Fe নাম কি? এতে বলা আছে Fe, এটা বলে আয়রন। আরেকটা নাম হচ্ছে লৌহ।
ইংলিশে বলে আয়রন, Fe। লৌহ রক্তের একটি উপাদান। লৌহ কি? পরীক্ষা আসতে পারে। লৌহ কি? লৌহ রক্তের একটি উপাদান। প্রতি 100 ml রক্তে লোহার পরিমাণ প্রায় কত? 50 গ্রাম, 50 মিলিগ্রাম আর কি, 50 mg। প্রতি 100 ml মানে মিলিলিটার, প্রতি ml মানে কি? প্রতি 100 ml রক্তে লোহের পরিমাণ প্রায় 50 mg। লৌহ লেখা আছে কি? Fe। Fe রূপ কি? আয়রন। ইংলিশে বলে আমরা আয়রন, বাংলায় বলে লৌহ। লৌহ রক্তের একটি উপাদান। প্রশ্ন আসতে পারে রক্তের উপাদান কি আর লৌহ কি? লৌহ রক্তের একটি প্রধান উপাদান। প্রতি 100 ml রক্তে লোহের পরিমাণ কত? 50 mg। যকৃত, প্লীহা, অস্থিমজ্জা এবং লাল রক্তকোষে এটি সঞ্চিত থাকে। লোহের উদ্ভিদ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নটের শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। প্রাণীর উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃত ইত্যাদি। লোহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। পরীক্ষা আসতে পারে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোহের প্রধান কাজ কি? হিমোগ্লোবিন গঠন করা, হিমোগ্লোবিনের সহায়তা করা। লোহের প্রধান কাজ কি? হিমোগ্লোবিন গঠনের সহায়তা করা লোহের প্রধান কাজ। খেয়াল রাখা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিমোগ্লোবিন গঠনের সহায়তা করা কার প্রধান কাজ? লোহের প্রধান কাজ। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। কার পরিমাণ কমে গেলে? হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরফর করা ইত্যাদি। ঠিক আছে, এগুলো বুঝে বুঝে পড়তে হবে যে রক্তশূন্যতা হওয়ার লক্ষণগুলো কি? চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরফর করা ইত্যাদি। আবার আসো ক্যালসিয়াম। এর প্রাণীদের হাড়, দাঁতের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। সিএ ক্যালসিয়াম। তাহলে হাড়, দাঁত গঠনের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। পরীক্ষা আসে। হাড় ও দাঁত গঠনের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। মানুষের শরীরের মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম। এটা এমসিকিউ আছে। মানুষের শরীরের মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে কি? ক্যালসিয়াম। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয় প্রায় 90% শরীরে সঞ্চিত থাকে। একটা প্রশ্ন আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস আছে কি? ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস আছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং ফল। তাহলে ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ উৎস আর হচ্ছে প্রাণীজ উৎস। ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস হচ্ছে এগুলো ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং ফল। ঠিক আছে, এগুলো কি উদ্ভিদ উৎস। এখন ক্যালসিয়ামের প্রাণীজ উৎস কি? দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ ইত্যাদি। এই প্রশ্ন আসবে ক্যালসিয়ামের কয়েকটি উদ্ভিদ উৎসের নাম লিখো, 2 মার্কে আসবে। আবার আসতে পারে ক্যালসিয়ামের কয়েকটি প্রাণীজ উৎসের নাম লিখো। ঠিক আছে, তাহলে তোমরা যদি এই প্রাণীজ উৎস আর উদ্ভিদ উৎস এখান থেকে ভালোভাবে পড়তে পারো, রিডিং পড়তে পারো, তাহলে বুঝতে পারবা। বিজ্ঞান রিডিং পড়ার কোনো বিকল্প নাই। মুখস্থ পড়া পড়লে কোনো লাভ হবে না, পরীক্ষা আসবে না, কমন পড়বে না। হাড় ও দাঁত গঠনের শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। মানে আমাদের শরীরে হাড় এবং দাঁতের গঠন শক্ত করার জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস, এই যে ক্যালসিয়ামের অভাবের কারণে কি হয়? রিকেটস রোগ হয়। রিকেটস রোগের কারণ কি? ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়? রিকেটস রোগ হয়। ভালো করে পড়ানো হয় জায়গা থেকে। বয়স্ক নারীদের
অস্টিওম্যালিসিয়া রোগ হয়। খেয়াল করো, ক্যালসিয়াম অভাবের কারণে রিকেটস রোগ হয়। তারপরে বয়স্ক নারীদের অস্টিওম্যালিসিয়া রোগ হয়। এর হবে দাঁত পড়তে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালন বিঘ্ন ঘটে। এখানে কিন্তু শিশুদের একটা সমস্যা দেখা দিয়েছে, যে শিশুদের যদি শরীরে ক্যালসিয়াম কম থাকে তাহলে তাদের শরীরে শিশুদের দাঁত উঠতে কি সময় নেয় বা দেরি হয়, যেটাকে বলছে জায়গায়। বুঝে স্টেপে স্টেপ ভালো করে রিডিং করতে হবে। ফসফরাস, এই যে বিদ্যা নমস্কার, ফসফরাসকে দেব পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরই ফসফরাসের স্থান। ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি উপাদান। ক্যালসিয়ামের পরে ফসফরাস অবস্থান। এই ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃত এবং রক্ত রসে সংযুক্ত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিভাগের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে। ফসফরাসের উদ্ভিদ উৎস আছে কি? দানা শস্য, শিম, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি। তাহলে এবার ফসফরাসের উৎস ভাগ করা আছে, একটা উদ্ভিদ উৎস না পানির উৎস। ফসফরাসের উদ্ভিদ উৎস কি? দানা শস্য, শিম, বরবটি, মটরশুঁটি এবং বাদাম। আর ফসফরাসের পানির উৎস হচ্ছে কি? ডিম, দুধ, মাছ, মাংস, খয়দা ইত্যাদি। খেয়াল করতে হবে, এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। ক্যালসিয়ামের মতো হাড় দাঁত গঠনে ফসফরাসের প্রধান কাজ। ফসফরাসও হাড় দাঁত গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফসফরাসের অভাবে রিকেটস ও অস্থিরক্ষা, দন্তক্ষয় এইসব রোগ দেখা দেয়। তাহলে এই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, ক্যালসিয়াম হবে রিকেটস রোগ দেখা দেয়, কিন্তু এটা লাগে ফসফরাসে জড়িত। ক্যালসিয়াম এবং ফসফরাস দুইটার সাথে কমে গেলে এই রিকেটস রোগটা দেখা দেয়। ওয়াটার, পানি খাদ্যের একটি প্রধান উপাদান। পানি কিসের উপাদান? পানি খাদ্যের একটি প্রধান উপাদান। মানবদের জন্য পানি অপরিহার্য। দেহ গঠনে অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। চিন্তা করছো, দেহের অভ্যন্তরীণ কাজ কি? পানি ছাড়া চলতে পারে না। আমাদের ওজনের 60% থেকে 75% হচ্ছে কি? পানি। আমাদের শরীরে যে ওজন আছে তার 60 থেকে 70% হচ্ছে কি? পানি। বাকি হচ্ছে গিয়ে ওই 40 থেকে 25% অন্য কিছু। চিন্তা করছো, আমাদের দেহের ওজনের যে ওজন আছে তার 60% থেকে 75% হচ্ছে কি? পানি। পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমসিকিউ আসতে পারে এবং রিটেন প্রশ্নের মধ্যে, শর্ট প্রশ্নের মধ্যে আসতে পারে। আমাদের দেহের বা দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি? আমাদের দৈহিক ওজনের শতকরা 60 থেকে 75 ভাগ পানি। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন। দেহকোষ গঠন এবং কোষীয় যাবতীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। আর আজকে আলোচনা এতটুকু। তোমরা সুন্দর করে আজকে ক্লাসে দেখো এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখে দিতে পারো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।